গল্প শুধু শুনতে নয়, শোনাতেও ভালো লাগে। আজ আপনাদের শোনাবো সত্যজিৎ রায়ের লেখা খবর। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবেমাত্র ডানলার ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ জিজ্ঞেস করলো, आप लोग इमली बाबा का दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটাই ওঠেনি। লক্ষ্মণ বলল, জঙ্গল বিভাগের যে জিপটা আমাদের জন্য মোতায়েন আছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুটির, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরের। ভারতবর্ষের নানা জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যায়। এছাড়া আর যে ব্যাপারটা শুনে কৌতূহল হলো সেটা হলো এই, বাবার নাকি একটা পোষা কেউটে আছে, সেটা বাবার কুটিরের কাছেই একটা গর্তে থাকে, আর রোজ সন্ধেবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধূর্যটিবাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীর সংখ্যা দিনকে দিন বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে, আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধূর্যটিবাবু হাত থেকে কাঁটা চামচটা নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের ওপর এক অপর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স ৪৫ থেকে ৫০-এর মধ্যে, বেটে রোগা ফর্সা, চোকা চোকা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরে এসে। আমি এসছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে ২ হপ্তার ছুটি কাটাতে। এখানে এসে ডাকবাংলোয় বা ট্যুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কিছু নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধূর্যটিবাবু আমার একদিন আগে এসছেন, কেন এসছেন তা এখনো খুলে বলেননি। যদিও নিছক বেড়ানো ছাড়া যে আর কোনো কারণ থাকতে হবে এমন কোনো কথা নেই। কাল এখান থেকে ২২ মাইল পূবে দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গিয়েছে, আর বিকেলে গিয়েছিলাম কেওলা দেওয়ের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। ৭ মাইলের ওপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতন ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালে চোখেই দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধূর্যটিবাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন আর হাত দুটোকে অস্থিরভাবে এদিক ওদিক নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছেন। উনকি হলো এক ধরনের ছোট্ট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতটাই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধূর্যটিবাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছে। এত অধৈর্য হলে কি চলে? সাড়ে ৮টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দার বেতের চেয়ারে বসে চাঁদনি রাতের জঙ্গলের শোভা দেখতে দেখতে ধূর্যটিবাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে? ধূর্যটিবাবু তার হাতের সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন, কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। ছেলেবেলায় জলপাইগুড়িতে থাকতাম, নিজের হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজেই সাধু বাবার কথাটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বললাম,
কাল তো বিকেলে এমনিতে কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়ানের কেল্লা থেকে আসার পর থেকেই তো ফ্রি। আপনার বুঝি সাধু সন্ন্যাসীতে খুব ভক্তি? প্রশ্নটার পেছনে বেশ একটা খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু জবাবটা দিলাম খুব সরলভাবেই। ভক্তির কথা আর আসছে কি করে, কারণ সাধু সংসর্গের তো কোনো সুযোগই হয়নি আজ পর্যন্ত। তবে কৌতূহল আছে, সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে। অভিজ্ঞতাটা হলো দুর্যোটিবাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর 10 আগে তার জ্যাঠামশায়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করেছিলেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে দুর্যোটিবাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড, অসাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কোনোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বসে বাঘের সঙ্গে বাস করে। শুনেছেন তো? দেখেছেন কি? স্বীকার করতেই হলো যে দেখিনি। দেখবেন না, এসব হচ্ছে আষাঢ়ে গপ্পর দেশ। শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতেরই কথা ধরুন না, বলছে ইতিহাস, কিন্তু আসলে সব আজগুবি গপ্পের ডিপো। রাবণের 10টা মাথা, হনুমান লেজে আগুন লাগিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপেটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পকরথ, কুম্ভকর্ণ, এগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি ধরেন, সে তো এইসব পুরাণ থেকেই শুরু হয়েছে। অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এইসব গিলে খাচ্ছে। বায়নের কেল্লা থেকে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছতে 4টে বেজে গেল। দুর্যোটিবাবুও এ ব্যাপারে আর আপত্তি করেননি, হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটা কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছ থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলা সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের ওপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কত তা বোঝার জো নেই। সূর্য ডুবতে এখনো ঘণ্টাখানেক বাকি, কিন্তু তেঁতুল গাছের ঘন ছাউনির জন্য এই জায়গাটা এখনো বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। দুর্যোটিবাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান। দুধ খাওয়ার সময়টা কখন জিজ্ঞাসা করুন। आप लोग बालकिशन से मिलना चाहते हैं? ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিশন, সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ। সেই সৌভাগ্য হবে কি? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন। বালকিশন রোজই সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে এসে দুধ খেয়ে যায়। 2 দিন আগে পর্যন্ত এসছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এই খবরটা আমার কাছে নতুন, তবে পোষা তো হবে নাই বা কেন? গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতালই আছে। বাবার চেলা আরেকটা খবর দিল, একে তো শরীর খারাপ, তার ওপর কিছু কাঠ পিঁপড়ে নাকি গর্তে ঢুকে বালকিশনকে বেশ কাবু করে ফেলেছে। সেই সব পিঁপড়ে নাকি আবার বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে দুর্যোটিবাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি ইমলি বাবার দিকেই দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে,
কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়। দোকানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটাচারেক বড় মালা, ডান কনুইয়ের ওপর একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যের পড়ন্ত আলোয় ধুনির পিছনে বসা লোকটার দিক থেকে যেন চোখ সরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বার করে বাবার হাত 10 দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোষা কেউটেকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি। তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কোলকে না সরিয়ে চোখ বুজে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগেও চারিদিকের গাছপালা থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম। এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা এগোতেই দুর্যোটিবাবু হঠাৎ থেমে বললেন, সাপটা নয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? আমি বললাম, তার জন্য তো ইমলি বাবার কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের ড্রাইভার দীনদয়ালই তো বলছিল গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগোতেই সামনে একটা কাঁটা ঝোপ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো দালান জাতীয় কিছু একটা ছিল। দীনদয়াল বলল, ওই ঝোপটার পিছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার উপায় নেই, কারণ আলো আরো কমে এসছে। দুর্যোটিবাবু তার কোটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করে ঝোপের ওপর আলো ফেলতেই পিছনের গর্তটা দেখা গেল। যাক, গর্তটা সত্যিই তাহলে আছে। কিন্তু সাপ, সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু দুর্যোটিবাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে সেগুলোকে ঝোপের উপরে ফেলতে শুরু করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে? আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতেও যদি ফল না হয়, তাহলে বুঝবো বাবাজির সম্পর্কে স্রেফ গাঁজাখুরি গল্প প্রচার করা হচ্ছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের ওপরে পড়ে কাঁটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। দুর্যোটিবাবু টর্চটা ধরে আছেন গর্তের ওপর। কয়েক মুহূর্ত সব চুপ। এবার তার সঙ্গে একটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন শীষের মতন শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জলজলে চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিকলিক করে আবার শুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকেই জিপে ফেরার জন্য তাগাদা দিচ্ছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বলল, छोड़ दीजिए बाबू, आप तो देख लिया, अब वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধহয় বালকিষান এখন মাথাটা বের করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি। আর কেউটে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকমও কখনো দেখিনি।
টর্চের আলোটা হঠাৎ কেঁপে উঠে সাপের ওপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। দুর্যোটিবাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিশনের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন। আর তারপরেই পরপর আর দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশাহারা হয়ে আমি বললাম, আপনি কি করলেন দুর্যোটিবাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বললেন, 1 কেউটে লেস। দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। দুর্যোটিবাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি গর্তের ওপর আলো ফেললাম। বালকিশনের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ঝোপের পাতায় লেগে আছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনোর খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পিছনে দাঁড়িয়েছে আমরা তা বুঝতেই পারিনি। দুর্যোটিবাবুই প্রথম পিছন ফিরলেন। তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত 10 দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে দুর্যোটিবাবুর দিকে এক দৃষ্টি চেয়ে আছেন। বাবা যে কতটা লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা করার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা সামনের দিকে উঠে এলো, সেটা নির্দেশ করছে দুর্যোটিবাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমাদের মামার বাড়ির দেওয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসামুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে। ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কোনো কথা বললেন না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিশন গেছে তো কি হয়েছে, আরেকটা আসবে। বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। দুর্যোটিবাবু তার ধুলোমাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহ বার করে নিয়ে এলো, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য থেকে আমার মুখ দিয়ে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা 3 জন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউস থেকে ফেরার পথে দুর্যোটিবাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্ট করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরও কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। দুর্যোটিবাবু আরও 2-1 আপন মনে খগম খগম বলে শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছলাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে। দুর্বাসার মতন চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন দুর্যোটিবাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হলো কে জানে। তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসছি আমরা, কাজেই ও নিয়ে ভেবে আর লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকিশনের মৃত্যু নেই। ভারতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই আবার তার চেলাচামুন্ডারা আরেকটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়দ কা ডাল। সারাদিনে ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে।
দুলজুরিবাবু ছোটোখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিশনের কথা ভেবে আক্ষেপ করছেন? দুলজুরিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল। আমি হেসে বললাম, ফিস ফিস না ফোঁস ফোঁস? দুলজুরিবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস। সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস। কথাটা বলে ভদ্রলোক জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতন শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস। বালকিশনের বিষম বিষ, ফিস ফিস, ফিস ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্য ছড়ার অংশ নয়, সেটা হলো সামনের প্লেটে রাখা পুডিংটাকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে, ছাগল টাগল না বুঝে বলল, हाँ बाबू, दूध है और अंडे भी हैं। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সেটা খেয়ে না জানে। দুলজুরিবাবু লোকটা স্বভাবতই খুব খামখেয়ালি ও চিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন খানিকটা জোর করে নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি ঘোরা হয়ে গিয়েছে কদিন, তাই বোধহয় মাথাটা, কাল থেকে একটু সাবধানে বেরোতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যা ট্রেনে ভরতপুর ছাড়ব। মাঝরাত্রিরে সাওয়াই মাধোপুরে চেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছনো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়াটা একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলার চেষ্টা করব। এই ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি। প্রমাণ যাতে হতে পারত সেই জিনিসটা ইমলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজেই সেটা যে প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি তাতে আর আশ্চর্য কি। যাকে এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পেছনেই দুলজুরিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরের জানলায় জাল দেওয়া নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটা অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, আসুন ভিতরে, দেখি কি দাগ হলো। দুলজুরিবাবু ঘরের ভেতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রুইতন মার্কা কালশিটের মতন দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, বিদঘুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন, ও নিয়ে আর চিন্তা করবেন না। আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? তাও ভালো, যান
শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমানোর আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যেস। এখানে লণ্ঠনের আলোয় সেটা আর সম্ভব হচ্ছে না, আর সত্যি বলতে কি সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেওয়ার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে যায়, কিন্তু আজ সেটা আর হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, একটা অচেনা কুকুরের ডাক। ট্যুরিস্ট এসছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরাও বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঝি ডাকছে। না, শুধু ঝিঝি নয়, তাছাড়াও আর একটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ, শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দ পাচ্ছি, অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও একটু বেশি আছে। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কোনো লক্ষণই আমি তার মধ্যে দেখিনি। দিক আর বায়নের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও তার যথেষ্ট জ্ঞান আছে, সেটার প্রমাণও আমি তার কথাবার্তায় পেয়েছি। না, ভদ্রলোকের শরীর বোধহয় সত্যিই খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য। আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে 11:15। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে একটা হাঁক দিলাম। কি ব্যাপার দুর্জনীবাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে যাচ্ছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতন প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তিই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তেশ্ব? আমি আমার বিরক্তি লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এইটা জানবার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? দন্তেশ্ব? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প, স্নেক, তখন দন্তেশ্ব। আর তালবস্য? সেটা অন্য সাপ, তার মানে অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটা ঘুমের ওষুধ দিই। ওই জিনিসটা আমার কাছে আছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যায় সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পেছন পেছন আমি ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের ওপরেই রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করলেন। জিভে যে কিছু একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু হয়ে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কী যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক, সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনও পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর জোর হাত করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না। কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাওয়ার কোনো রকম আগ্রহ দেখালেন না। লণ্ঠনটা বাথরুমে রাখা হয়েছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ। উত্তরের জানলা থেকে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে।
তারই প্রতিফলিত আলোয় ধূর্যটিবাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁটের ফাঁক দিয়ে শীষ দেওয়ার মতন শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধূর্যটিবাবু দিব্যি গরম টরম কিছু না পরে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক যদি শেষটায় সত্যি একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন, তাহলে তাকে ফেলে আমার পক্ষে যাওয়াও মুশকিল হবে। বিদেশ বিভুঁইয়ে একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে ধরে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান, আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধূর্যটিবাবুর শরীর বরফের মতন ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে, এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধহয় ধূর্যটিবাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি যেন আমার দিকে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধূর্যটিবাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। তারপর তিনি ফিসফিসে গলায় বললেন, বাবা ডাকছেন, বালকিষাণ, 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 বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে মাটিতে উপুর হয়ে শুয়ে কনুইয়ের ওপর ভর দিয়ে নিজেকে হেঁচড়ে টেনে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ঘামে ভিজে যাচ্ছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্পর্কে দুশ্চিন্তা কেটে গিয়ে যেটা অনুভব করছি, সেটা অবিশ্বাস আর আতঙ্ক মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল। চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় কি দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি, তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে নিলাম। আজ বিকেলে আমার সামনে ধূর্যটিবাবু ইমলি বাবার পোষা কেউটেটাকে পাথরের গায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা ধূর্যটিবাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষাণ গেছে, তার জায়গায় আরেকটা বালকিষাণ আসবে। সেই দ্বিতীয় বালকিষাণ কি সাপ, না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধূর্যটিবাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জিভের দাগটা কি? সেটা কি দুভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতন একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধূর্যটিবাবু জিজ্ঞেস করছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি। এখন মনে পড়ে গেছে, ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিলেন, তার সাপে তার বন্ধু সহস্রপদ মুনি ধরা সাপ হয়ে যান। খগম, দন্তের সয়াকার পর সাপ, তালেবর সয়াকার পর সাপ, সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়েছিলেন ঢোড়া, আর ইনি কি? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে, ওপরের দিকে নয়, তলার দিকে, চৌকাঠের ঠিক ওপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলব না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ। দরজার কাছ থেকে সেটা ক্রমে দূরে সরে গেল। এবার আমার নিজের হৃৎস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই।
ওটা কি? একটা চিঁচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে। প্রথম রাত্রেই দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলায় সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল। বলল, চুহা তো আছেই, ছুচুন্দারও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল। ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরে গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধ হয় ঠিক মাথার ওপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে ধূর্যটিবাবুর বারান্দায় যাবার দরজাটা খুলছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাবার দরজাও সেই দিকেই। ধূর্যটিবাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু হয়। ধূর্যটিবাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কী মতলব তার? আমি এক দৃষ্টে জানলার দিকে চেয়ে রইলাম। শীষের শব্দ পাচ্ছি, সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস জালে ঢাকা। একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে ওপরে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জলজলে কটা চোখ নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানিক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিক থেকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবারে একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে পড়লাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস, বালকিষানের বিষম বিষ, ফিস ফিস, ফিস ফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে গেল। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙল সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের দেখতে পেলাম। 2 যুবক, আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরেই শুইয়েছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সবাই জানে। আমি আর কুকুরের ওপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্যটিবাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজাটা খোলাই গেছে। ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30টায় উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল ধূর্যটিবাবুকে দেখেনি। নানা রকম আশঙ্কা মনে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বের করতেই হবে। পায়ে হেঁটে কদ্দূর যাবেন তিনি, কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। সাড়ে 10টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধূর্যটিবাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্যটিবাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এরই মধ্যে তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় এসে পৌঁছলাম বাবার কুটিরে।
বাবা কালকের মতোই ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরো দুটি বেড়েছে, তার মধ্যে একজন মাঝবয়সী, অন্যটি ছোকরা। বাবা আমায় দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকে সেই ভস্য করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর আছে আপনার কাছে? বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন, খবর আছে বই কি। তোমার দোস্ত আমার আশা পূরণ করেছে। সে আমার বালকিশনকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটি রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই না। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে আমি এতদূর আসিনি। আমি এসেছি ধৈর্যটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্নও যদি পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। এমনি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন এটা আগেও দেখেছি। গাঁজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ়চালার হাতে চালান করে দিয়ে বললেন, তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতি চিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিশনের ডেরায় 50 পা দূরে দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাঁটা গাছ পড়বে পথে। বাবার কথা মতন গেলাম বালকিশনের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার বিন্দুমাত্র কৌতূহল নেই। আকাশে ডুবুডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে চললাম। ঘাস, কাঁটা ঝোপ, পাথরের টুকরো আর চোরকাটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে অর্জুন গাছের গুড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই হিমলি বাবার কুটির দড়ি থেকে ঝুলছে দেখে এসছি। সেটা একটা খোলস। সারা খোলসের ওপর রুহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত আর তলা দিয়ে কি একজোড়া পা বেরোয়? আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর নেই। সে এখন এই গর্তের মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই তার শেষ শুরু হলো। ওই যে সূর্য ডুবল, ওই যে ইমলি বাবা ডাকছেন, বালকিশন, বালকিশন, বালকিশন। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা খগন। গল্প পাঠে অঙ্গন চক্রবর্তী, গল্পের সূত্রধার অঙ্গন চক্রবর্তী, এডিটিং এবং স্পেশাল এফেক্টসে অঙ্গন চক্রবর্তী।